নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা জনগণনা শুরু করছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুক্লা। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আমরা চিকিৎসকদের রাস্তায় নামতে দেখেছি, এমনকি স্বাস্থ্য ভবনের সামনে টানা 11 দিন দিন রাত বসে থেকে কিভাবে ধর্ণা তারা করেছেন তাদের 5 দফা দাবির জন্য, সেই ছবি আপনারা দেখেছেন। এবং গোটা রাজ্যের মানুষ, শুধুমাত্র চিকিৎসক নয়, গোটা রাজ্যের মানুষ তারা পথে নেমেছেন টানা 42 দিন ধরে। 42 দিন বলবো না, গতকালও ছিল, আজকেও পথে নামা দেখেছি আমরা। সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ। আরজিকরে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা দেখে আমাদের প্রত্যেকের মাথা হেট হয়ে গিয়েছে, সেই ঘটনায় দ্রুত বিচারের দাবিতে এখনো পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা প্রতিবাদে সামিল হচ্ছেন, তারা মিটিং মিছিল করছেন। কিন্তু আপনাদের মনে থাকবে, জুনিয়র চিকিৎসকেরা মূলত যে 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একেবারে 5ম দফা এবং যে শেষ দফার দাবিটা ছিল সেটা হচ্ছে এই যে কলেজে কলেজে থ্রেট কালচার, কোট আনকোট থ্রেট কালচার, দাদাগিরি, এটা বন্ধ করতে হবে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সেই বৈঠকটা ফলপ্রসূ হলো। একাধিক দাবি দাবা মেনে নেওয়া হয়েছে, বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু প্রশ্ন এটা, যেটা চিকিৎসকেরা বারবার করে বলছেন, এই থ্রেট কালচার বা দাদাগিরি বন্ধ করতে হবে। এই যে কিছুটা রদবদল হলো, কিছু মানুষকে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হলো, এতে কি এই থ্রেট কালচারকে একেবারে সমূলে উৎপাটন করা যাবে, উপড়ে ফেলা যাবে কি? কারণ যত তদন্ত এগোচ্ছে ততই আমরা বুঝতে পারছি এই থ্রেট কালচারের শিকড় কতটা গভীরে। আপনারা জানেন বিরূপাক্ষ বিশ্বাসেবকদের নাম ইতিমধ্যে উঠে এসছে এবং এই দুজনকে আজকে কিন্তু ডাকাও হয়েছে, তাদেরকে জেরা পর্ব চলছে, জেরা বলবো না, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তদন্ত যত এগোবে ততই হয়তো পরিষ্কার হবে এ রাজ্যে থ্রেট কালচারের শিকড় কতটা গভীরে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের বক্তব্য আমরা সব স্তর থেকে জানার চেষ্টা করবো। তবে তার আগে আজকে এই আলোচনা থেকে কিছু বোঝার চেষ্টা করব। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নগুলো এক এক করে রাখবো এবং উত্তর নেওয়ার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি তরফ থেকে বিমল শঙ্কর নন্দ, বাদশা দাস সিপিএম এর তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে গৌরাঙ্গ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। গৌরাঙ্গ বাবুর কাছ থেকে আমার অনেক প্রশ্ন জানার রয়েছে, তার আগে প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের এই আলোচনায়। আমি শুরু করব আগে একটুখানি সব পক্ষের বক্তব্য নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যেহেতু এখানে আছেন, তারা কি মনে করছেন? প্রথমে বিমলবাবু, আপনি একটুখানি আমাদেরকে জানান যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিচারের দাবিতে তো আন্দোলন চলছে, সেই সঙ্গে বিভিন্ন সময় মানে এই আরজিকরে ঘটনা সামনে আসার পর থ্রেট কালচার যে মেডিকেল কলেজের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়, দিকে দিকে থ্রেট কালচার মানে বাংলার একটা নতুন সংস্কৃতি সেটা সামনে আসছে। কি মনে করছেন? একটা কথা বলি, সেটা হচ্ছে আমি নিজেও তো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত গত প্রায় 3.5 দশকের বেশি সময় ধরে। ফলে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা সেগুলো কীভাবে চলে, মেডিকেল কলেজটা অতটা জানি না, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো তো আমি জানি। তো একটা নতুন শব্দ বন্ধ তৈরি হয়েছে, ইংরেজি বন্ধ, কিন্তু বাংলায় খুব চলছে থ্রেট কালচার। এটাই মেডিকেল, আরজিকর মেডিকেলে ঘটনার প্রেক্ষাপটেই উঠে এসছে। এই কথাটার মানে একটাই, অর্থাৎ কিছু লোক ব্যাকড বাই পলিটিক্যাল পাওয়ার, তারা অপরের ওপর নিজের যে আধিপত্যটা চাপিয়ে দেয়, সে যা বলবে সেটাই, তার বিরুদ্ধে গেলে সে তাকে দেখে নেবে, মানে তাকে বদলি করতে পারে, ঘাট ধরে বার করে দিতে পারে, মারতে পারে, ধরতে পারে। এবং আরজিকরের এই হতভাগ্য মেয়েটার মতো তার জীবন, তার মানে উপর পাশবিক অত্যাচার হতে পারে, জীবন তছনছ হয়ে যেতে পারে। দিস ইজ থ্রেট কালচার। এবং এই থ্রেট কালচার তো আজকের নয়, শিকড়টা অনেক পুরনো। এই শিকড়টা কিন্তু তৈরি হয়েছে, আমি আবার বললাম, ব্যাকড বাই পলিটিক্যাল পাওয়ার। এবং এই পলিটিক্যাল পাওয়ার মানে হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। তারা মনে করে আমার এই লোকগুলো, তারা এনিহাউ। আজকে একজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে। গোটা বীরভূমের থ্রেট কালচার, যদি তখন শব্দটা আসেনি, কিন্তু থ্রেট কালচার তো অনুব্রত মণ্ডল চালু করেছে। মারুন পুলিশকে বোমা, পুলিশের সামনে ঘড়ি দেখি 1 ঘন্টার মধ্যে না হলে লন্ডভন্ড করে দেবো, কারো বলছে তোর হাত কেটে দেবো, কারো বলছে তোর ঘর বাড়ি তছনছ করে দেবো। এবং তাকে সাপোর্ট করছে কে? এই জামিন পেয়েছে সে মোটেই নিরপরাধ সাব্যস্ত হয়নি, কিচ্ছু হয়নি। রাজ্যের যেন মন্ত্রী কি কথা বলা শুরু করেছে দেখেছো? অর্থাৎ
এই যে থ্রেট কালচারটা সবসময় এক ধরনের ব্যাকিং থাকে, এই ব্যাকিং থেকেই এই লোকগুলো না একদম রেকলেস হয়ে যায়, আমি যা খুশি তাই করতে পারি। এইরকম যদি সাপোর্ট থাকে তাহলে অনুব্রত ফিরলে সে আবারই শুরু করে দেবে, যদি না তার নিজের লোকেরা ঝামেলা না পায়। আবারও সেই প্রশ্নটাই আসছে যে কিছু রদবদল করলে পরে কিছু সামগ্রিক যে রোগ কিছু রদবদল হয় শুক্লা, এটা হচ্ছে কসমেটিক চেঞ্জ, যদি আমূল চেঞ্জ না হলে হবে না। এবং জাস্ট একটা লাইনে শেষ করি, এই শাসক দলকে রেখে এই কালচার চেঞ্জ হবে না, শাসক দলটাকেই চেঞ্জ করতে হবে, শুরুতেই কালচার চেঞ্জ হবে না। আমি সব পক্ষের বক্তব্য বলে, যেহেতু একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন জনগণমন। আমরা আলোচনা করছি যে থ্রেট কালচার নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা চলছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে তারপরে যত তদন্ত এগোচ্ছে ততই নানা রকম কিছু আমরা জানতে পাচ্ছি, বেশ কিছু বিস্ফোরক জিনিসপত্র জানতে পাচ্ছি। কিন্তু এই থ্রেট কালচার, কোট আনকোট, এই থ্রেট কালচারের শেষ কি আদৌ সম্ভব? এটা কি পুরো মুছে ফেলা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে? আমি সুস্মিতাদি আপনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, কোনো পজিটিভ কোনো কিছু আশা কি করছেন? কারণ আমরা তো একাধিক রদবদল দেখলাম, একেবারে উচ্চ স্তরের রদবদল আমরা দেখতে পেলাম, কি মনে হচ্ছে আপনার? দেখুন, সত্যি কথা বলতে এই থ্রেট কালচারটা বহুদিন ধরে চলে আসছে। আজকে হয়তো এই টার্মটা আমরা নতুন শুনছি, থ্রেট কালচার, এই আরজি করে ঘটনাটি ঘটে যাওয়ার পরে মানুষের সামনে আসছে। কিন্তু প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই জিনিস কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল ইন কল্যাণী, এই মেডিকেল কলেজের ছেলেমেয়েরা এই থ্রেট কালচারের বিরুদ্ধে আজকে 42 দিন ধরে লড়াই করছে কিন্তু এই থ্রেট কালচারের এগেনস্টে। আজকে একটু আগেই কথাটা উঠে আসলো শ্যামল সাঁতরা সম্পর্কে, মানে একটা কলেজের দুজন স্টুডেন্ট কেন বিরোধিতা করেছে তার জন্য তিনি সঙ্গে তৃণমূলের নেতা মানে মন্ত্রী ছিলেন আগে, তিনি তাদেরকে বের করে দিয়েছেন কলেজ থেকে। এবং এর মেডিকেল কলেজের যদি ঘটনা আমরা দেখতে যাই, মেডিকেল কলেজে 40 জন মেডিকেল স্টুডেন্টকে এই থ্রেট কালচারের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়েছে। আমি বিমলদার সাথে একদম একমত যে সারা বীরভূমের লোক তো ওই বাংলার বাঘ, যিনি নতুন বাংলার বাঘ হয়েছে আশুতোষ মুখার্জির পরে, সেই বাংলার বাঘের ত্রাসে সন্ত্রাসে থ্রেট কালচারে তারা ভয়ভীত ছিল। আজকে আবার বেরোচ্ছে, আগামী দিনে আবার কি করবে তার জন্য মানে সবাইকে মানে তটস্থ হয়ে থাকতে হবে বীরভূমের লোকজনকে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন এই মেডিকেল কলেজগুলোতে শুধু ডাক্তাররা না, এই টিএমসিপির ইউনিট, এই টিএমসিপির আজকে এই অভিজ্ঞ দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের মতো ছেলেরা, এরা সুস্মিতাদি আপনি কি এটা বলতে চাইছেন এটা তৃণমূল কংগ্রেসের কালচার? মানে এর আগে যারা ছিল ক্ষমতায় বামেরা, দেখুন বামেদের সময় ছিল না, বামেদের সময় ছিল, আমি বলছি না যে ছিল না, কিন্তু তার একটা মাত্রা ছিল। তৃণমূলের সময় সমস্ত রকম মাত্রা ছাড়িয়ে গেছে, মাত্রা আর কোনো জায়গায় নেই। আপনি বলুন আজকে ক্রাইম সিনে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা যাচ্ছে, আজকে ক্রাইম সিনে অভিজ্ঞকে দেখা যাচ্ছে, তাকে মানে ইয়ে করার জন্য, ডিফেন্ড করার জন্য ইন্দিরা মুখার্জি বলে দিচ্ছেন তিনি ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞ। এদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। পুলিশ প্রশাসন মানে দলদাস থেকে কৃতদাসে পরিণত হয়েছে তৃণমূলে। বাদশা, আপনি কি মনে করেন যে থ্রেট কালচারের কথা হচ্ছে সেটা তো তৃণমূল আমলে সৃষ্টি হচ্ছে এমনটা নয়? এই কালচার বহুদিনের, যেমনটা সুস্মিতাদি বলছেন, হয়তো এভাবে খুলে সর্বসমক্ষে হয়তো আসেনি, কিন্তু এটা ছিল, যা এখন হয়তো বেড়েছে। শুধুমাত্র থ্রেট কালচার নয়, আমি একটা কথা অ্যাড করব, থ্রেট কালচার এবং রেপ কালচার দুটো একই সঙ্গে চলছে বাংলায়। আপনি আরজি করের ঘটনার পরে যদি দেখেন, রেপ কালচারও থামেনি, থ্রেট কালচারও থামেনি। শুধুমাত্র আজকে বাঁকুড়া কলেজের ঘটনা নয়, আরজি করের ঘটনার পরবর্তী সময় আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কন্যাগড় নবগ্রাম হিরেলালপাল কলেজে ছাত্র অরিন্দম হালদারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি গতকাল দমদমে আক্রমণ হয়েছে। তার আগের দিন কন্যাগড়ের বুকে নাট্যকর্মীরা রাস্তায় নাটক করছিল, সেই সময় আরজি করের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে রাস্তায় মানুষের সামনে আক্রমণ হয়েছে। এই থ্রেট কালচারকে প্রশ্রয় দিচ্ছে কারা? আর শুধু তা নয়, বর্ধমান, মালদা, একের পর এক জায়গায় রেপ কালচার একই সঙ্গে ঘটছে। এই দুটো কালচার সাইমultaneously একসঙ্গে চলছে। এই কালচারকে কারা প্রশ্রয় দিচ্ছে? সরকারের প্রশ্রয় ছাড়া এ চলতে পারে না। আপনাকে বিচার করতে হবে যে কোনো ক্রাইমই সব সময় ছিল, কিন্তু সেই ক্রাইমকে শাসকরা প্রশ্রয় দিচ্ছে কি দিচ্ছে না।
আর আজকে যে বিষয়টা মানুষের সামনে উঠে আসছে, আজকে এই যে ফিরহাদ হাকিমের বক্তব্য, আপনি কি মনে করেন না যে রাজ্যের মন্ত্রী এরকম একটা সময় যখন গোটা বাংলার মানুষ প্রতিবাদের রাস্তায় পথে হাঁটতে ব্যস্ত, মানে আপনি সেই বলছেন সময় যে এই রাজনৈতিক মন্তব্য ইন্ধনের এত মানুষকে বেশি প্রতিবাদ। বাড়বাড়ন্ত, বুঝতে পারছি। অবশ্যই। আমি একটু গৌরাঙ্গ বাবুর কাছে যাবো। গৌরাঙ্গ বাবু, যারা এই বিষয় নিয়ে এত বেশি কথা বলছেন, কোথাও গিয়ে এটাই বলা হচ্ছে যে কোথাও একটা রাজনৈতিক মদত রয়েছে। আমি গৌরাঙ্গ বাবুর কাছে যাব, যোগাযোগ করবো আবারও, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও আসবো বিমল শঙ্কর বাবু। যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে এই থ্রেড কালচারকে একেবারে বন্ধ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য সিসিটিভির কথা বলা হচ্ছে, নিরাপত্তা রক্ষী সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু মনে হয় কি আপনার যে সিসিটিভিতে হুমকি ধরা পড়বে, রেজিস্ট্রেশন আটকে রাখা হবে, এগুলো সিসিটিভিতে ধরা পড়বে? থ্রেড কালচার একটা মানসিকতা। সিসিটিভি কি মানসিকতা ধরতে পারে? Exactly. সিসিটিভি লোকে যাতায়াতটা ধরতে পারে, হ্যাঁ কোনো ক্রাইম হলে সেটা ধরতে পারে, কিন্তু এই যে মানসিকতা, অর্থাৎ এই যে লোকটা সে আমার বিরোধী, তাকে আমি ভয় দেখাচ্ছি, তাকে আমি দেখে নেবো, হুমকি দিচ্ছি, এটা শুধু সিসিটিভিকে সাক্ষ্য রেখে সে করবে নাকি? আরে তৃণমূল এখন কোন পর্যায়ে পৌঁছেছে শুক্লা, আমি বলি 3 দিন আগে এই বারাসত পুরসভার একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? সে লোককে ধরে এনে এক্সটর্শনে টাকা দাবি করেছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। অর্থাৎ তৃণমূলের কাউন্সিলররা এবার লোককে ধরে তাকে গুম করে টাকা দেয় নেমে পড়েছে। একটা দলের মানে নেতারা যদি এই পর্যায়ে নামে, তো তারা থ্রেট কালচার করতে পারে, রেপ কালচার করতে পারে, মারধরের কালচার তৈরি করতে পারে। আসলে এগুলো অ্যাবসলিউটলি প্রত্যেকটাই হচ্ছে এক ধরনের অথরিটারিয়ান কালচার, যে আমি ডেমোক্রেসি মানি না, আমি যা খুশি তাই করব, প্রত্যেককে মানতে হবে, কারণ দে নো ইট ভেরি ওয়েল যে এই লোকগুলো ক্ষমতা থেকে গেলে এদের একেবারে এই যে বলে না খারাপ ভাষায় ঝাড়ে বংশে চলে যাওয়া, এরা ঝাড়ে বংশে চলে যাবে, কেউ থাকবে না, একটা লোক সঙ্গে থাকবে না। সব দলেরই কিছু আদর্শ থাকে। আমি বামপন্থী নই, জীবনে কখনো হবও না, কিন্তু এটাও ঠিক এখনো বামপন্থীরা সিপিএম যদি ইয়েদের মানে মিছিল করে কিছু লোককে জোগাড় করতে পারে। কংগ্রেস একদিন ক্ষমতায় নেই, জোগাড় করতে পারে। বিজেপি বহুদিন ক্ষমতায় ছিল না, বিজেপি পার্টিটা শেষ হয়ে যায়নি, কিন্তু এই একটা পলিটিক্যাল পার্টি যে কখনো টিকবে না, কারণ এই পার্টিটা ক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। আর ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকলে থ্রেট করতে হবে, যদি নিজের পারফরমেন্স না থাকে থ্রেট করতে হবে, ভয় দেখাতে হবে। এটা হচ্ছে টিপিক্যাল তৃণমূল কংগ্রেস। অ্যাবসলিউটলি। যেখানে বিমল দা শেষ করলো, আমি ঠিক সেই জায়গা থেকে শুরু করছি যে আজকে যদি তৃণমূল ক্ষমতায় না, কালকে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, দুটো লোক ওদের পতাকা তুলতে বেরোবে না, কারণ এই দলটা না আছে আদর্শ, না আছে নীতি, কোনোটাই নেই। তার সাথে আমি এইটা বলতে চাই, এই যে তৃণমূলের এই থ্রেড কালচারটা পরোক্ষভাবে এমনভাবে একটা ক্রিয়া করে, ক্রিয়ার প্রত্যেকটার কিন্তু প্রতিক্রিয়া আছে। এইটার জন্য কিন্তু তৃণমূলকে অপেক্ষা করতে হবে। তার কারণ যে কোনো গণ আন্দোলন, বিরোধীদের কোনো আন্দোলন, সেইটাকে কণ্ঠরোধ করার প্রবণতা, রাস্তায় নেমে তাদেরকে মারধর করে তাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়া, এই প্রবণতাটা একটা ভয়ানক, যেটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীর মধ্যে রয়েছে। প্রত্যেকটা কর্মী কাউন্সিলরদের নেতৃত্বে হয়। আর একটা জিনিস আমি বলবো, আজকে ডাক্তাররা এই থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করছে, খুব ভালো কথা, কিন্তু আজকে থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সেফটি সিকিউরিটির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা যে যে দাবি দাবাগুলো রাখলেন, আমার মনে হলো যে সত্যি তাদের যা যা করণীয় ছিল তারা করেছে। তারা এখনো আন্দোলন করছে, তারা এখনো বলছে যে আমরা যতক্ষণ দোষীরা শাস্তি না পাবে, দরকার হলে আমরা আবার আন্দোলনে নামবো, কিন্তু তারা এখন এমার্জেন্সির জন্য কাজে জয়েন করেছে, খুব ভালো কথা। কিন্তু কোনো একটা জায়গায় প্রত্যেকটা সাধারণ মানুষ সন্দিহান হয়ে পড়ছে। কালকে যে মশাল মিছিল হয়েছে, সেই মশাল মিছিলে যেই ধরনের আওয়াজ উঠে এসছে, যে ধরনের ধ্বনি উঠে এসছে, তাতে মানুষের মনে কোনো জায়গায় একটা শঙ্কা দেখা দিয়েছে যে এরা মেন ফোকাস থেকে সরে গেল না তো। এই জায়গাটা কিন্তু মানুষের এখন একটা বিরাট একটা কোশ্চেন এসে দাঁড়িয়েছে, কারণ সেফটি সিকিউরিটি অবশ্যই দরকার, যা যা দাবি দেওয়া তারা রেখেছে অবশ্যই দরকার, সবার আগে দরকার অভয়া দোষীদের শাস্তি দেওয়া। বাচ্চা কিছু বলার চেষ্টা করছেন, আমি বাচ্চার কাছে একটা কথাই শুধু বলতে চাই যে এই যে আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলনে রাস্তায় নামলো এবং তারপরে ঘোষণা করলো অভয়া ক্লিনিকে, ডাক্তারদের কুর্নিশ জানানো উচিত। প্রতিবাদের রাস্তাতেও রয়েছে, মানুষের পাশে বন্যার ত্রাণেও রয়েছে। এই আন্দোলনে যখন একসঙ্গে ডাক্তাররা হাঁটছে প্রতিবাদের রাস্তায়, সাধারণ মানুষ রাস্তা দখল করছে, রাস্তায় লিখছে, আজকে শাসক
এতটা গণতন্ত্র হরণের পর্যায়ে পৌঁছেছে, সমস্ত প্রতিবাদের ভাষাগুলোকে আজকে রাস্তা থেকে মোছা হয়েছে। আজকে ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আন্দোলন করেছে প্রত্যেকটা গ্রাফিটি মোছা হয়েছে, কিন্তু মানুষের মন থেকে প্রতিবাদের ভাষাকে মুছতে পারবে না। আজকে গ্রাফিটিকে এক রাত্রে মুছে ফেলতে পারে, কিন্তু বাংলার মানুষ যেভাবে জেগেছে, যে প্রতিবাদের ভাষায় রাস্তায় রয়েছে, সেই প্রতিবাদের ভাষাকে কণ্ঠরোধ করতে পারবে না। একদিকে অপহরণ, একদিকে চুরি, আরেকদিকে ধর্ষণ। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয়। অনেকগুলো বক্তব্য এখান থেকে উঠে এলো। প্রথমত তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, থ্রেট কালচার, জানি ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে আলোচনা, এবং কোথাও একটা যেটা বলা হচ্ছে যে ভয়ের পরিবেশ, কোট আনকোট দাদাগিরি বন্ধ করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? রোগটা তো একেবারে ভেতরে। দু একজনকে বদলে দিলাম, সাসপেন্ড করে দিলাম, বহিষ্কার করে দিলাম, তাতে কি হয়? প্রথমতই বলে রাখি যে দেখুন, ডাক্তারের ডাক্তারদের মানে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তার প্রতি তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সহমর্মিতা দেখিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে এই ডাক্তারদের, এই যে একজন ডাক্তার মানে তার কর্মস্থলে হত্যা এবং ধর্ষণের যে ঘটনা ঘটার পরে, সেই ঘটনা ঘটে যাওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে যখন আন্দোলন হয়েছে এবং সারা ভারতবর্ষে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, সুপ্রিম কোর্ট বলার পরেও দিল্লি মানে পুলিশ তাদের বিরুদ্ধে, এইমসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অন্যান্য রাজ্যে এসমা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। আমরা বারবার তাদের সাথে আলোচনা হয়েছে, সরকারের তরফ থেকে প্রশাসনিক প্রধান নিজে আলোচনা করেছে, তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে, মুখ্য সচিব থেকে আলোচনা হয়েছে। এইবার থ্রেট কালচার, ধরুন থ্রেট কালচার বা কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, একজন ডক্টর তিনি যখন নোবেল প্রফেশনের সাথে যুক্ত, তাই যখন মানুষের জীবন আর মরণের মাঝে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আমরা তো কখনোই এই থ্রেট কালচার যে বা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরপন্থী ব্যবস্থা নেওয়া হবে। একটা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে এবং এই মানে পশ্চিমবঙ্গ থেকেও, এছাড়াও সুপ্রিম কোর্টের প্রথম দিন হিয়ারিংয়ে আপনি যে কথাটা বলছেন ভালো মতো লক্ষ্য রেখে দেখবেন, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে। তাদের কাজটা কী হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট নিজের অবজারভেশনে প্রথম দিনই বলে দিয়েছিল, যখন এই সুমোটো মামলার প্রথম দিন হিয়ারিংয়ে, যে আমরা সারা ভারতবর্ষের নিরিখে, শুধু পশ্চিমবঙ্গের আরজি করের জন্য সুমোটো মামলা হয়েছে, কিন্তু তিনি সারা ভারতবর্ষের নিরিখে বলছেন যে ডাক্তাররা এবং হেলথ প্রফেশনালরা, শুধু ডাক্তার নয়, তারা নিজেদের কর্মস্থলে বিভিন্ন জায়গায়, যেমন বিহারের ঘটনা উল্লেখ করেছিলেন, হায়দ্রাবাদের ঘটনা উল্লেখ করেছিলেন, নার্সকে মারা হচ্ছে, নার্সকে ফার্স্ট ফ্লোর থেকে ফেলে দেওয়া হচ্ছে পেশেন্ট পার্টি, এবং হায়দ্রাবাদে একজন সিনিয়র রেসিডেন্ট ডক্টরকে পেটানো হচ্ছে, এবং পুরনো একটি ঘটনা উল্লেখ করে যেখানে 42 বছর কোমায় ছিল একজন নার্স ধর্ষিতা হওয়ার পরে, যদিও সেটা প্রমাণ করার মানে সেই ঘটনাকেও উল্লেখ করেছে। আমি বলছি বলতে গিয়ে এতগুলো রেফারেন্স কেন না, এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, আমাদের রেফারেন্স নয়। সিম্পল একটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা আমাদের আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমি 20 মিনিট পরে, আমি 25 মিনিট পরে বলার পরে যদি প্রত্যেক লাইনে যদি তাহলে তো মুশকিল। আমি একটা রেফারেন্স নিজের মন গড়া দিইনি, এই মামলায় সুপ্রিম কোর্ট রেফারেন্স, এই মামলায় সুপ্রিম কোর্ট। আপনি অনেকগুলো কথা বলার পর বললেন যে এবার আসি তাহলে থ্রেট কালচার। থ্রেট কালচারটা ছিল বলেই তো এতগুলো কিছু হলো, বক্তব্য হলো, তাই নয় কি? না না, থ্রেট কালচার। আচ্ছা বলুন তো, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, তার অভিযোগ যখন জানানো হচ্ছে, তার সেই অভিযোগের কপি পাওয়া যাচ্ছে তার বাড়িতে, মানে তার কাছে যাচ্ছেই না, মানে যে পর্যায়ে যাওয়ার কথা সেখানেই যাচ্ছে। প্রভাব থাকলে পরে এটা হতে পারে। আমি আরেক হাসপাতালে পাঠিয়েছি, তুমি কি তৃণমূল করো? আমি তোমাকে প্রশ্ন করছি, প্রশ্ন করতেই পারি। প্রশ্ন করবে, তাহলে যে প্রশ্ন করেছে তাহলে তুমি সবার প্রশ্নটা নিয়ে নি, তারপর উত্তর দিই। প্লিজ বলুন। আমি পরিষ্কার বলছি, দেখুন, সন্দীপ ঘোষ শুরু হয়ে যাক, সন্দীপ ঘোষ এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই যদি যুক্ত থাকে, তার বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্ট সুমোটো দেখছেন। তাছাড়াও সিবিআই যখন তদন্ত করছে, আমরা পরিষ্কারভাবে বলছি, সিবিআই যখন তাকে অ্যারেস্ট করেছে লোয়ার কোর্টে, শিয়ালদা কোর্টে, তাকে তদন্তের মাধ্যমে তাকে প্রমাণ করুক, তাকে সর্বোচ্চ মানে শাস্তি দেওয়া হোক। সন্দীপ ঘোষ বা অন্যান্য কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, এই এত বাজে ঘটনার সাথে, তাতে তো আলাদাভাবে কিছু বলার দরকার নেই। সন্দীপ ঘোষ যদি কোনো খারাপ কাজ করে থাকে, দুর্নীতি করে থাকে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাও। কিন্তু কোর্টে দাঁড়িয়ে যখন সিবিআইকে প্রশ্ন করা হয়, এটাও শুনতে খারাপ লাগে আমাদের। অত বড় একটা এজেন্সি সবাই দেখে, দেখুন, আমাদের প্রথম দাবি কিন্তু আজকে আজকে তিলোত্তমার বিচার, সবাই কিন্তু আমাদের প্রথম দাবি, এবং জুনিয়র ডাক্তারদেরও যে প্রথম দাবি ছিল, সেটা কিন্তু বিচার। এই যে বিচার বা যে বা যারা দোষী, তাদের সর্বোচ্চ শাস্তি। সেখানে দাঁড়িয়ে যখন আদালতে শিয়ালদা কোর্টে জিজ্ঞাসা করছে
যে সিবিআইকে যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগ প্রমাণ করতে পেরেছেন, বলছেন না এখন অবধি আমাদের কাছে সেরকম কোনো যোগ নেই। এটা খারাপ লাগে। একটা কেন্দ্রীয় এজেন্সি যখন তার বিরুদ্ধে যায়, এত বড় একটা কেসে যখন মানে সারা ভারতবর্ষ এবং সবাই বলছে সারা পৃথিবী তাকিয়ে আছে, সেখানে দাঁড়িয়ে যখন তাদের প্রমাণ করার দায়, যখন তাকে যখন হেফাজতে পাচ্ছে, তখন শুধু বিচারপতি একটা কথা বলে হেফাজতে দিচ্ছে যে না সুপ্রিম কোর্ট একটা কথা বলে হেফাজতে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত সময় লাগতে পারে, তাই তাকে হেফাজতে দেওয়া হচ্ছে। এখনো কিন্তু প্রত্যক্ষ বা ঠিক আছে, আমরা আলোচনায় থাকবো। একটা বিরতির সময় হয়েছে, আবারও বিরতি নিচ্ছি, বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখছেন জনগণমন। আরজি কর কাণ্ডে সিবিআই এর প্রশ্নবাণের মুখে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, এই দুজনকেই আজকে ডাকা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে দুজনকেই ক্রাইম সিনে দেখা গিয়েছিল। কেন তারা ক্রাইম সিনে, কি তারা করছিলেন, এছাড়াও আরো একাধিক প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নের উত্তর পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘনিষ্ঠ এই দুই চিকিৎসকের। ক্রমশই চাপ বাড়ছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দের উপর। কিছুদিন আগেই তাদের সাসপেন্ড করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এবার ওই দুজনকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তারা সিবিআই এর প্রশ্নবাণের মুখে। কেন তাদের তলব করল সিবিআই? 9ই আগস্ট আরজি করে সেমিনার হলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই সময় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু অভিযোগ, 9ই আগস্ট বিরূপাক্ষ উপস্থিত ছিলেন আরজি করে। বিরূপাক্ষ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। আরজি কর মেডিকেলের সেমিনার হলে এসএসকেএমএস সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে ছিলেন বলেও অভিযোগ। 9ই আগস্ট অভিক সেমিনার হলে ছিলেন বলে অভিযোগ ওঠে। একটি ভাইরাল ভিডিও দেখিয়ে অনেকে দাবি করেন লাল জামা পরা ব্যক্তিই অভিক। অবশ্য কলকাতা পুলিশ দাবি করে লাল জামা পরা ব্যক্তি ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আবার চিকিৎসকদের সংগঠন আইএমএ দাবি করে লাল জামা পরা ওই ব্যক্তি অভিক দে। বিরূপাক্ষ ও অভিক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও উঠেছে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও। সন্দীপের সূত্রেই কি সিজিওতে তলব করা হয় বিরূপাক্ষ ও অভিককে? বিরূপাক্ষ ও অভিকের থেকে নানা প্রশ্নের উত্তর চাইছেন তদন্তকারীরা। তাঁরা ঘটনাস্থলে কেন ছিলেন, কার নির্দেশে ছিলেন, সেই সময় বিরূপাক্ষ ও অভিকের ভূমিকা কি ছিল, এই সব জানতে চায় সিবিআই। আরজি কর কাণ্ডের পরই বিরূপাক্ষ অভিকের বিরুদ্ধে কলেজে কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে। সেই কারণে তাদের সাসপেন্ডও করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই আবহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 3 চিকিৎসকের বিরুদ্ধে শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে। 3 জনের বিরুদ্ধেই উঠেছে থ্রেট কালচারের লালন পালন ও নম্বর জালিয়াতির অভিযোগ। ক্যামেরায় মিন্টু, বিকাশের সঙ্গে পিয়ালি, নান্টু ও নারায়ণের রিপোর্ট, জি24 ঘন্টা। ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সর্বশেষ কি আপডেট রয়েছে আমরা জানবো, কথা বলবো। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি একেবারে সিজিও থেকে। দেবাঞ্জন, কি খবর পাচ্ছ? কারণ 9:50 থেকে 55-এর মধ্যে ঢোকেন তারা। একজন ঢোকেন বিরূপাক্ষ বিশ্বাস এবং তার কিছুটা পরেই অভিক দে সেখানে ঢোকেন। দুজনকে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। লেটেস্ট কি খবর রয়েছে? একদম শুক্লা, প্রায় 10.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং এদের সঙ্গে আরও এক ডাক্তারের নাম শোনা যাচ্ছে, তার নাম সৌরভ পাল। তিনি আরজি করেরই চিকিৎসক। এবং যে কারণে এই জিজ্ঞাসাবাদ সেটা হচ্ছে যে আরজি কর কাণ্ডে যে নির্যাতিতা, তার খুন এবং ধর্ষণ কাণ্ডে কিন্তু এদের নাম উঠে এসেছে। তার কারণ 17 তারিখ যে জুনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে যে ছবি এবং ভিডিও জমা দিয়েছিলেন, সেখানে কিন্তু ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দেকে
তাদের সেই ক্রাইম সিনে দেখা যাচ্ছে। এক্ষেত্রে সিবিআই অফিসাররা যে দীর্ঘক্ষণ জেরা করে তাদের থেকে এটাই জানার চেষ্টা করছেন যে তারা এই ঘটনায় তারা আরজি করের সঙ্গে যুক্ত নন, তারা সেই দিন কী করতে গিয়েছিলেন, তাদের যে কল লিস্ট সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, তার কারণ যে প্রাক্তন প্রিন্সিপাল তার সঙ্গে এদের কি যোগাযোগ ছিল, কি কথা হতো, এবং বিশেষ করে এর আগেও বিরূপাক্ষ বিশ্বাস সম্পর্কে যে উঠে এসেছিল যে থ্রেড কালচার সংস্কৃতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, সে এক্ষেত্রেও আরজি করে কোনো না কোনোভাবে তার কোনো প্রভাব বা সেসব কিছু চলছিল কিনা সে ব্যাপারেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। 10.5 ঘন্টা হয়ে গিয়েছে, তিনজনকে রেখে জেরা করছেন সিবিআই আধিকারিকেরা। এখনো পর্যন্ত কিন্তু একদমই বোঝা যাচ্ছে। দেবান্ত, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আমি একটু কথা বলবো গৌরাঙ্গ প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। একটুখানি গৌরাঙ্গ বাবু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যে অভিযোগগুলো সামনে আসছে তার মধ্যে থ্রেড কালচার নিয়ে এত বেশি কথা হচ্ছে, আমরা জানি যে একেবারে এই যে অভিক রাজ বা বিরূপাক্ষ রাজ তাদের যে দাদাগিরি, সেই দাদাগিরি একেবারে শেষ করে দেওয়া কি যাবে? কারণ একাধিক জায়গায় তো আমরা বদল দেখতে পেলাম। আপনারা ভালো করে জানেন যে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এক্ষেত্রে কত ধরনের প্রতিবন্ধকতাকে নিয়ে চলতে হয়। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমে আমূল পরিবর্তন কি জুনিয়র চিকিৎসকেরা বা আন্দোলনকারীরা পরিবর্তন কোনো আনতে পারবেন? নমস্কার। প্রথমে আমি আমার তিলোত্তম অভয়ের বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটা কিন্তু আজকে নিছক একটি খুন বা ধর্ষণ নয়, আমি এটাকে মনে করি একটা প্রশাসনিক খুন এবং প্রশাসনিক ধর্ষণ। দীর্ঘদিন ধরে এই জামানা ওই জামানা বলে নয়, যে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই সন্ত্রাসকারী এবং এই সিন্ডিকেট চক্ররা কলেজে কলেজে সন্ত্রাসের পরিবেশ গণতান্ত্রিক মুক্ত কমিটিগুলোকে তুলে দিয়ে, অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়ন, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, যে গভর্নিং বডি তৈরির নামে এরা একচ্ছত্র এবং স্বৈরাচারী সন্ত্রাস কায়েম করেছিল, তার বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে হয় ট্রান্সফার বদলি থেকে খুন ধর্ষণের শিকার হতে হয়েছে। আরো কত খুন ধর্ষণের খবর পাবো সেটা এখন আমাদের প্রশ্নের মুখে। তাই আমরা বলবো আজকে অন্য কোনো রকম বিষয় আলোচনা না করে, যদি আমার এটা বলা অন্যরকম হতে পারে, আজকে আমরা আসুন না তিলোত্তম অভয়ের বোন এই বিচারের দাবিকে আমরা একমাত্র আমাদের এজেন্ডাতে রাখি। তো আজকে এই প্রশাসনিক সন্ত্রাসকে যদি সমূলে উৎপাদিত না করতে পারি আমরা, তাহলে আগামী দিনে অসংখ্য তিলোত্তমা, অসংখ্য অভয়া কিন্তু সে করুণ পরিস্থিতি আমাদের দেখতে হবে। এবং অভিজ্ঞদের বিরূপক্ষ বিশ্বাস এরা কেন সেই নৃশংস খুনের দিন সে ঘটনাস্থলে গিয়েছেন, শুধু ছবি দেখলে তো হবে না। আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে খুব দায়িত্ব নিয়ে বলছি, অভিজ্ঞদের নিজে এসে স্বীকার করেছিলেন যে উনি ডেড বডি দেখে এসছেন। অদ্ভুত রকম ব্যাপার। আজকে ফিঙ্গারপ্রিন্ট যারা বলছেন, কোন দায়বদ্ধতায় বলছেন যে কি ফিঙ্গারপ্রিন্ট, উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, উনি জেনারেল সার্জারি পিজিটি, আগে ছিলেন রেডিওলজিতে অর্থাৎ ইউএসজি সিটি স্ক্যান বিভাগের মেডিকেল অফিসার। এই কোনোটার সাথে ফিঙ্গারপ্রিন্টের যোগাযোগ নেই। অর্থাৎ দুর্নীতি এবং যে নৃশংস খুন, ষড়যন্ত্রের আঁতুড়ঘর অত্যন্ত গ্রাসরুট লেভেল পর্যন্ত, শুধু একা সন্দীপ ঘোষ নয়, স্বাস্থ্য ভবন এবং থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ হাসপাতাল পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে লবি কাজ করছে, এই লবিকে সমূলে উৎপাদন করতে হবে। এই জামানাতেও চলছে, আগের জামানাতেও ছিল। কোনটা কম কোনটা বেশি প্রশ্নটাই নয়। ঘটনা হচ্ছে যে কি আজকে একটা অভয় এবং তিলোত্তমার মৃত্যুর ঘটনা দিয়ে যখন এত বড় দুর্নীতি চক্র জনগণের সামনে এসেছে, আমরা জুনিয়র ডাক্তারবাবুরা সেই আন্দোলনটা শুরু করেছিলাম। আমরা আন্দোলন করতে জানি না, আন্দোলনের ভাষা আমরা জানি না, কিন্তু আপামর সমগ্র ভারতবর্ষের জনগণ আমাদের মুখে আন্দোলনের ভাষা এনে দিয়েছে এবং তাদের অকুণ্ঠ সহযোগিতায় এই জুনিয়র ডাক্তার আন্দোলন দুর্বার গতিতে আগামী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, যতক্ষণ না অভয় এবং তিলোত্তমার ন্যায় বিচার প্রতিষ্ঠাতা হয়। আজকে হাসপাতালগুলোতে নিয়োগের অর্থাৎ যথোপযুক্ত নিয়োগ সংখ্যা কমে গেছে। শুধু বলে দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য হাসপাতাল বেহাল অবস্থা, একেবারেই নয়। তাহলে সরকারকে তো স্বীকার করে নিতে হবে যে কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করলে হাসপাতালের বেহাল অবস্থা, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক স্থায়ী চিকিৎসক এবং স্থায়ী স্বাস্থ্যকর্মী নেই। জুনিয়র ডাক্তাররা সর্বশতাংশে সরকারি চিকিৎসা কেন্দ্রে ধরতে গেলে খুব বেশি হলে 100%, এবং জুনিয়র ডক্টররা ট্রেনি, তাদের উপর হাসপাতালের এমন করে ব্যবস্থা নির্ভরশীল থাকার কথা নয় যে যাদের কর্মবিরতিতে হাসপাতাল বেহাল হতে পারে। প্রকারান্তরে জুনিয়র ডাক্তারবাবুদের ঘাড়ে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য পেশ করে রাজ্য সরকার তথা এক ধরনের চক্রান্ত করে নেয়, আন্দোলন লঘু করে এবং আন্দোলন সম্পর্কে অপবাদ প্রচার করতে চাইছেন।
সুতরাং আপনাদের না কাছে আমার তাহলে গৌরাঙ্গ বাবু এই মুহূর্তে তাহলে কি দরকার যে এই যে সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য অনেকেই যেটা বলছেন এবং জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন করেছেন তারাও বলছেন যে অনেকদিন যে নির্বাচন হয়নি, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, সিলেক্ট না ইলেক্ট করতে হবে, তো সেটা কি দরকার? সেটা হলে কি এই পরিবেশ, এই ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসা সম্ভব? আপনি দুটো জামানার কথা বলছেন, শুধু এই আমল না, আগের আমলেও এটা ছিল এবং এখন হয়তো সেটা অনেকটা বেড়েছে, এই অভিযোগ উঠে আসছে। আমি উত্তর অবশ্যই নেব, একটা বিরতির সময় হয়েছে, আবারও বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন জনগণ মানুষ। সুস্মিতা দি একটুখানি আগে হাত তুলছেন, আমি আসবো, তারপরে মৃত্যুঞ্জয়ের কাছে যাবো। সুস্মিতা দি কি বলছেন? বিষয়টা হচ্ছে এখানে যে ইলেকশনের কথাটা উঠে আসলো, ইলেকশন কি সুষ্ঠু পরিবেশে আদৌ হবে? ইলেকশনের তো পরিবেশ থাকে না এই রাজ্যে। এই রাজ্যে একটা সাধারণ কোঅপারেটিভের ইলেকশনে একে অপরের মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই কলেজগুলোর ইলেকশনে যেভাবে সন্ত্রাস চলছিল, শাসক দল কি দেখলো? শাসক দল দেখতে আমার হাতে কন্ট্রোলের বাইরে, তা সুতরাং তার থেকে ইলেকশন করবো না অনেক ভালো। আর যদি সন্ত্রাসবাদ দিয়ে ইলেকশন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতছে না, একদম পরিষ্কার। আর একটা কথা হচ্ছে, এই যে আজকে মৃত্যুঞ্জয় অনেকগুলো প্রশ্ন তুললো, মৃত্যুঞ্জয়রা বলছে আমরা নির্যাতিতা শাস্তি চাই। হ্যাঁ, একদম শেষ করে দিচ্ছি এই কথাটায়। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই। সন্দীপ ঘোষ যদি এরকম অন্যায় কাজ করে থাকে, দোষীদের শাস্তি চাই। এবং সবচেয়ে বড় কথা, সন্দীপ ঘোষ যদি এরকম দোষ করে থাকেন তাহলে সন্দীপ ঘোষেরও শাস্তি হোক। এখন তারা যে মানে এই যে সাধু সাধু ভাব, আজকে এই সাধু সাধু ভাবটা প্রথম 4 দিনে কোথায় ছিল? প্রথম 4 দিন তো রাজ্য পুলিশের হাতে ছিল। সেই রাজ্য পুলিশ কেন সন্দীপ ঘোষকে ডেকে পালালো না? সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে রাতারাতি কেন ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো? তার মানে সরকার ডিফেন্ড করছে। সেটা হচ্ছে এই থ্রেট কালচার নিয়ে তুমি প্রশ্ন করলে, আসলে এই যাদের ডাকা হয়েছে ইত্যাদি, একটা ভিডিও কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, এখনো তোমার ওখানে পাওয়া যাবে। একজনের একেবারে ঠান্ডা মাথার গলা, আমার নামটা মনে রাখিস, আমি কিন্তু অডিও সরি, মানে দেখে মনে হচ্ছে উনি একজন ডাক্তার নন, করাচি থেকে দাউদ ইব্রাহিম কথা বলছে। এ রাজ্যে বা আমাদের গোটা সমাজে ডাক্তারদের যে অদ্ভুত একটা শ্রদ্ধা মানুষের কাছে, ডাক্তারদের লোকে ভগবানের পরেই বসায়, কারণ আমি সেটাও করতে পারি না ডাক্তাররা যেটা করে। আমি ভুল পড়ালে একটা ছেলে ভুল শিখবে, একজন ডাক্তার ভুল চিকিৎসা করলে রোগী মরে যাবে। আমার কাউকে জমের হাত থেকে বাঁচানোর ক্ষমতা নেই, ডাক্তার সেটা পারেন। ন্যাচারালি ডাক্তারগুলোকে এত শ্রদ্ধা করে। গত শতাব্দীর 90-এর দশক থেকে আস্তে আস্তে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে, দক্ষিণে যাচ্ছে। এই যা ডাক্তারদের নিয়ে চালু হচ্ছে এবং তাদের যা সব ভাবমূর্তি আসছে, এবার মনে হচ্ছে পেট ব্যথা বা বমি হলেও লোকে বোধহয় সাউথে দৌড়বে। মানে এই যা হাল হলো, এটা পশ্চিমবাংলার পক্ষে ভবিষ্যতে খুব খারাপ। একজন ডাক্তারবাবু নিজে প্যানেলিস্ট আছে, তো আমার বক্তব্য উনি বলছেন যে সবাই বিচার চায়, আমরা তো বিচার চাইছি, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব হলো কোর্টের এবং প্রমাণ করার দায়িত্ব হলো সিবিআই। এটা মনে হয় গতকালের জন্য ডাক্তারবাবুরা সিবিআই এর কাছে যখন মিছিল বেরোছিল, সিবিআই কে এই যে থ্রেট কালচার, আমি থ্রেট কালচারটা কিন্তু এই যে সিস্টেমের মধ্যে সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে আজকে, কিন্তু বিচারের প্রশ্ন উঠছে না। এখানে একজন ডাক্তার, আজকে একটা সিস্টেম নিয়ে কথা হচ্ছে, সিস্টেম নিয়ে কথাটা বলছি। আমি বলছি সিস্টেমে এখানে যারা আছেন 4 জন আমরা রাজনীতি করি, আর ওপারে একজন আছেন বাইরে থেকে, তিনি জুনিয়র ডাক্তার। আমি পরিষ্কার বলতে চাই যে আপনারা 45 দিন ধরে আন্দোলন করলেন, আপনারা রাস্তায় আন্দোলন করলেন, এত মানুষ আসলো, থ্রেট কালচার কোথায় ছিল? এটা তো পশ্চিম, এই যে বিমলবাবু এত কথা বলছেন, উত্তরপ্রদেশে সম্বলে একজন ধর্ষক বেরিয়ে জামিনে বেরিয়েই নির্যাতিতাকে, যাকে ধর্ষণ করেছে তাকে তার মায়ের আর ভাইয়ের সামনে গুলি করে দিচ্ছেন। আজকে উত্তরপ্রদেশ তো নয় পশ্চিমবাংলাটা, এইখানে মানুষ আন্দোলন করতে পারে, এখানে মানুষ গলা তুলে তাদের দাবির কথা বলতে পারেন, এখানে রাত দখল করতে পারেন, এখানে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, এখানে এসমা জারি হয় না। এটা তো পশ্চিমবঙ্গ, এই সময় এই পার্থক্যটা সবসময় থাকবে। একজন ব্রিগেডিয়ারের মানে বাগদত্তা, তাকে ক্ষমতা সবে পরিবর্তন হয়েছে উড়িষ্যাতে, সেখানে থানায় কমপ্লেন করতে যাচ্ছে, থানার মধ্যে তাকে তার সাথে কি কি করা হচ্ছে, অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন এই প্রশ্ন থাকে। আমি আসবো মৃত্যুঞ্জয়, আপনি বললেন আমি গৌরাঙ্গ বাবু, সরকারে আছে, আজকে পরিবেশ আছে বলেই তো রাস্তায় আপনারা থাকতে পাচ্ছেন, রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে পাচ্ছেন, এইটা যুক্তি? মৃত্যুঞ্জয় দা কি বলবেন?
আলোচনাগুলো মনে হয় একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, কেউ যদি আমাকে ক্ষমা করবেন। আমি আলোচনা একটা জায়গাতে আলোকপাত করতে চাই, অভয়া তিলোত্তমার বিচার। হ্যাঁ, যেটা বলছিল যে কি থ্রেড কালচারে তাহলে উপায় কি, দেখবেন আমাদের 5 দফা দাবিতে পরিষ্কার বলা আছে, যেখানে প্রথম দফা দাবি হচ্ছে আমাদের ন্যায় বিচার, দ্বিতীয় তৃতীয় দফা দাবি যারা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন, চতুর্থ এবং পঞ্চম দফা দাবিতে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট চিন্তা এবং তার দিক নির্দেশিকা জারি করেছিলাম, যে আগামী দিনে এই মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, যেখানে জনস্বাস্থ্যর নিরাপত্তা, রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাকে মোটামুটি ভাবে একটা সুনিশ্চিত করার লক্ষ্য আমরা প্রতিষ্ঠা করতে পারি। যেমন ধরুন প্রথমে যে কি অর্থাৎ সেফটি এবং সিকিউরিটি প্রশ্নে আপনারা কতটা আশ্বস্ত হতে পারছেন, যে ভয়মুক্ত পরিবেশের কথা আপনারা বারবার করে বলছেন, সেই জায়গায় কতটা আশা আপনারা দেখতে পাচ্ছেন? আশার আলো কি দেখা যাচ্ছে আদৌ? দেখুন, নিরাপত্তা এবং আশ্বাস এটা কিন্তু প্রথমে যারা কর্তৃপক্ষে এবং কর্তা ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন তাদেরকে প্রথম আশ্বস্ত করতে হবে। তার জন্য সদিচ্ছা থাকা দরকার, চেতনার পরিবর্তন দরকার, চেতনার বিকাশ দরকার। তাই গণতান্ত্রিক যে বডিগুলো তৈরি হয় সেটা যত সংঘর্ষ হোক না কেন, সেটা কিন্তু গণতান্ত্রিক বডি, গণতান্ত্রিক পদ্ধতি। সে খারাপ কিছু করলে তার পেছনে একটা ভয় থাকতেই পারে যে কি পরবর্তীতে সে বডিটা আবার তৈরি আসতে না পারে। আর এই যে অবৈধ নিয়ম এবং অবৈধভাবে দিনের পর দিন মানে নির্দেশিকা না থাকা সত্ত্বেও একই জায়গাতে এবং পছমতো জায়গাতে পোস্টিং, এবং হচ্ছে যে সার্বিকভাবে স্টেট টাস্ক ফোর্স এটা তৈরি করতে হবে, সার্ভেলেন্স টিম রেডি করতে হবে, যেখানে যেভাবে অন্যায় এবং অপশাসন অভিযোগ আকারে নথিভুক্ত হবে। সেগুলো তো সরকার অলরেডি ব্যবস্থা নিয়েছে। আমি বলতে চাই যে মৃত্যুঞ্জয় বললো, আমি একটা কথা বলতে চাই, থ্রেড কালচার যদি পশ্চিমবাংলায় না থেকে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে, তাহলে নৈহাটি ঘটলো কেন, তাহলে দমদম ঘটলো কেন, তাহলে একের পর এক জায়গায় বাঁকুড়া ঘটলো কেন? এবং আরেকটা যেটা কথা বলবো, যে কলেজ ইলেকশনের কথা বলছে, আজকে সাধারণ ছাত্রছাত্রীদের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে বলেই এবং নিয়ন্ত্রণ থাকছে না বলেই 17 সাল থেকে ইলেকশন বন্ধ। মানে লোকে বলে গাই বাছুরে সার থাকলে বনে গিয়ে দুধ দিয়ে আসে, ফলে সারটাকে ভাঙতে হবে। এটা কিভাবে ভাঙবে আমরা ওই জন্য দাবি করছি, দফা এক দাবি আর মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এবং এইভাবে তর্ক বিতর্ক আলোচনা চলতে থাকবে ঠিকই, কিন্তু জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবি মেনে ভয় মুক্ত পরিবেশ, দাদাগিরি, সেটা কি আদৌ বন্ধ হবে? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয় কিনা এই সিস্টেমের, সেদিকে প্রত্যেকের আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।